সেটা একটা বিষয় দেখাবো, তারপরে জুমলাটা কিভাবে আমরা ইনস্টল করে নিতে পারি সে বিষয়টা আসবে। সো প্রত্যেকের কাছে এটা লাগবে। আজকে তারিখ 12/11। সো পেয়েছি জুমলা 2.5.14 ট্রাভেল ফুল প্যাকেজ আর কি এটা। আর আমাদের দরকার পড়বে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা যা শিখবো যেটা জুমলা, রাইট? এটা একটা সিএমএস। আর সিএমএস টা পিএইচপি দিয়ে তৈরি করা, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর সিএমএস টার যে কন্টেন্ট গুলো, সেই কন্টেন্ট গুলো স্টোর হয় একটা জায়গাতে যার নাম হচ্ছে ডেটাবেস সার্ভার। তো সিএমএস জুমলা যে ডেটাবেস সার্ভারটা ইউজ করে সেটাকে আমরা বলছি মাই এসকিউএল ডেটাবেস সার্ভার। তো আমাদের মেশিনে মিনিমাম দুইটা সার্ভার, একটা হচ্ছে পিএসপি কে রান করানোর জন্য পিএসপি ওয়েব সার্ভার যার নাম হচ্ছে অ্যাপাচি, আর মাইএসকিউএল কে রান করানোর জন্য মাইএসকিউএল ডেটাবেস সার্ভারটা ম্যান্ডেটরি। আদারওয়াইজ আমরা জুমলা বা ওয়ার্ডপ্রেস কোনোটাকেই কি ইনস্টলও করতে পারবো না বা তার কাজটাও শিখতে পারবো না। ওকে, যদি কোনো মেশিনে না থেকে থাকে সেক্ষেত্রে আমরা খুব সহজেই ইনস্টল করে ফেলতে পারবো। ফার্স্টে আমাদের ওই অ্যাপাচি এবং মাইএসকিউএল যেখানে পাবো সেই সফটওয়্যারটা যদি ইনস্টল করে নেই তাহলে মানে জাস্ট কয়েক মিনিট লাগবে ইনস্টলেশন প্রসেসটা হতে। এটা জ্যাম বলা হচ্ছে, এবং জ্যামটা খুবই লাইট ওয়েট এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ্লিকেশন, যা ইনস্টল করলে আমার মেশিনে একটা ওয়েব সার্ভার পিএসপির জন্য যেটা অ্যাপাচি সেটা পাওয়া যায়, মাইএসকিউএল পাওয়া যায়, টমক্যাট পাওয়া যায়, এরপরে ডেটা ট্রান্সফারের জন্য একটা প্রোটোকল আছে এফটিপি প্রোটোকল, সেটাকে পাওয়া যায়, এবং আরো একটা ইমেলের জন্য একটা সার্ভার আছে মার্কারি, সেটাকেও পাওয়া যায়। তার মানে আমি যদি জ্যাম্প ইনস্টল করি আমার মেশিনে 5টা সার্ভার ইনস্টল হয়ে যায়। তার মধ্যে থেকে আমাদের প্রয়োজন পড়বে কি দুইটা, অ্যাপাচি এবং মাইএসকিউএল, যে দুটোকে আমরা ইউজ করে জুমলা এবং ওয়ার্ডপ্রেস শিখবো বা জুমলা ওয়ার্ডপ্রেস এর কাজগুলো দেখার জন্য এনভায়রনমেন্ট রেডি করতে পারবো। ওকে, তো জ্যাম্প 1.7.3 যেটা অত্যন্ত মোস্টলি ইউজড একটা ভার্সন বলা হয়। হ্যাঁ, আচ্ছা দেখছি। আমরা এটাকে একটু নিয়ে নেই। এই ফোল্ডারটা কালেক্ট করে নেন সবাই। একটা তো হয়েছে, আছে 4টা কলামের 4টা আছে, যে যে কলাম গুলো দিচ্ছি অলরেডি 4টা আছে আমার কাছে।
নিচ্ছি এই জন্যই আর কি ভেরি বেসিক পর্যায়ে আছে আর কি, যে সার্ভার ইনস্টলেশন কিন্তু নরমালি দেখানো হয় না। তারপরেও আপনাদের তো একেবারে ফার্স্ট টাইমের জন্য, তাই না? সবারই ফার্স্ট টাইম সার্ভার ইনস্টলেশন, এই জন্য এটা একটু করে দেখাচ্ছি। আমার মেশিনে সার্ভার আছে, আমারটা ওয়ান ড্রাইভ ই তে আছে, জ্যাম্প নামে একটা ফোল্ডার যার ভিতরে সব সার্ভার ইনস্টল করা আছে। তো আমরা যখন চাইবো ডিফারেন্ট কোনো ড্রাইভেও কিন্তু আমি অনায়াসেই এই সার্ভারটা ইনস্টল করে দিতে পারি। ওকে, তো আমি চাচ্ছি ডি ড্রাইভে আমি আমার জ্যাম্পটাকে ইনস্টল করব। সো আমি যেখান থেকে সফটওয়্যারটা দিলাম ওখানে যাচ্ছি। কয়েকটা ভার্সন আছে, আমি লেটেস্ট নিচের ভার্সন, এটা লেটেস্ট না, এটা এমন একটা ভার্সন যেটা বলতে পারেন নতুন পুরনের কম্বিনেশনে একটা ভার্সন, যেটা ওয়েব এবং হোস্টিং সার্ভার গুলোতে নরমালি দেয়া থাকে। তো এটাকে ইনস্টল করাটা অনেক কঠিন কাজ না, আপনারা যে কোনো জায়গাতে রাখতে পারেন মেশিনে, তারপর এটার উপরে ডাবল ক্লিক করতে হবে এবং পরবর্তীতে পাথটা দেখিয়ে দিতে হবে। বাই ডিফল্ট কোথায় চলে আসে? সিতে রাখাটা সেভ না। আমি বলবো যে সিতে রাখা যাবে না এরকম কিন্তু বলছি না, আমি বলছি যে সিতে রাখাটা সেভ না। কারণ আমি যখন কোনো ডেভেলপমেন্টের কাজ করবো আমার সার্ভারের মধ্যে আমি সেটাকে রাখবো, তো কোনো একটা কারণে যদি আমার উইন্ডোজ ক্র্যাশ করে বা উইন্ডোজ এর কোনো সমস্যা হয়, আমার সি কে কিন্তু ফরম্যাট করতে হয় বা নতুন করে অপারেটিং সিস্টেম দিতে হয়, সেক্ষেত্রে আমার ওই পুরো কাজগুলোই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেফ থাকার জন্য আমরা বাইরে কোনো ড্রাইভ লাইক ডি ই এফ যেদিকে আপনার আছে সেই ড্রাইভ গুলোতে এটাকে ইনস্টল করব। আমি ব্রাউজ করে এটাকে আমার মেশিনে ডি ড্রাইভের মধ্যে রাখার চেষ্টা করছি। ডি ড্রাইভে গিয়েছে, ওকে প্রেস করছি। হ্যালো, আচ্ছা দেখেন, আমি জাস্ট ব্রাউজ করে আমি আমার মেশিনে, এখানে সি ড্রাইভ ছিল, আমি ডি ড্রাইভটা সিলেক্ট করে দিয়েছি। হ্যাঁ, এরপর আমি ইনস্টল করে দিব। হ্যাঁ, ইনস্টল বাটনটা প্রেস করছি। এটা কিছুক্ষণ লোড হবে, তারপর একটা ইয়েলো পেজ আসবে, কিছুক্ষণ চলবে, দেখবেন যেন অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। মানে কয়েকটা ক্লিক আপনাকে দিতে হবে। তো এটা ইনস্টল হলে যা হবে, আমরা ইনস্টল হতে হতে দু একটা জিনিস একটু দেখে নেই। আমরা বলছি যে জুমলা এবং ওয়ার্ডপ্রেস দুটাই দুটাকে আমরা সিএমএস বলে থাকি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা আমরা ওয়েব সার্ভারের মধ্যে রেখে কাস্টমাইজেশনের মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন টাইপের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। জুমলা যখন ইনস্টল করব তখন একটা আর্টিকেল বেস ওয়েবসাইট তৈরি হবে। আর্টিকেল বেস বলতে বোঝায় কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে আলোচনা, তার উপরে বেশ কিছু আর্টিকেল লিখে রেখেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরাইজ করেছে, মেনু করেছে, তার সম্পর্কে বলেছে কোনো একটা পার্টিকুলার ইস্যু। লাইক জুমলা ইনস্টল করলে জুমলার উপরে একটা আর্টিকেল বেস ওয়েবসাইট তৈরি হয়ে যায়, যার অ্যাডমিন প্যানেলের কিছু কাজ আছে বা ফিচার আছে, যেটা যদি আমরা চেঞ্জ করতে শিখি, চেঞ্জ করার মাধ্যমে আমাদের মতো সাইট বানিয়ে নিতে পারি। এটা টোটালি কি হবে? এরর ফ্রি এবং ডাইনামিক ওয়েবসাইট হবে। তার মানে আমরা কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করতে পারবো জুমলা দিয়ে। জুমলা দিয়ে যে কোনো টাইপ বলা হচ্ছে, ইভেন আমরা ই কমার্স টাইপ সাইটও তৈরি করে ফেলতে পারি জুমলা দিয়ে। মিড লেভেল বা বড় প্রজেক্ট ধরা হয়ে থাকে তাকে। নিউজপেপার, পোর্টাল, রিয়েল এস্টেট, কোম্পানির ওয়েবসাইট, স্কুল কলেজ ইউনিভার্সিটির ওয়েবসাইট, যখন একটা প্রপার্টরশিপ ওয়েবসাইট, এনজিও ওয়েবসাইট, নরমালি আমরা জুমলার ইউজ বেশি দেখি সেখানে। ওকে, মোস্টলি ইউজ এক সিএমএস জুমলা, এবং সবচেয়ে সিনিয়র সিএমএস গুলোর মধ্যেও অন্যতম, এবং বলতে পারেন যে সিএমএস গুলোর মধ্যে সবচেয়ে বেশি রোবাস্ট, মানে যা ইচ্ছে আপনি ঠিক তাই করতে পারেন এটা দিয়ে। এর এক্সটেনশন বা রিসোর্স অন্যান্য সিএমএস গুলোর তুলনায় অনেক অনেক বেশি। 2003 তে এসেছে জুমলা।
কাছাকাছি সময়ে আরেকটা সিএমএস এসেছে ওয়ার্ডপ্রেস। এখন জুমলার চাইতে ওয়ার্ডপ্রেসের মার্কেট ভালো। ছোট্ট সিএমএস যেটা ইনস্টল করলে খুবই ছোট্ট একটা ব্লগ সাইট আমরা পেয়ে যাই, ম্যানেজমেন্ট করে ওটাকে আমরা মোটামুটি টাইপের একটা ব্লগ সাইটে নিয়ে যেতে পারি। বা এক্সটার্নাল এক্সটেনশনের হেল্প নিয়ে আমরা ওয়ার্ডপ্রেস দিয়েও ভিন্ন ভিন্ন টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারি। ওয়ার্ডপ্রেস দিয়েও ভিন্ন ভিন্ন টাইপের ওয়েবসাইট তৈরি করে ফেলা সম্ভব। এর জন্য দরকার পড়বে কি এক্সটার্নাল এক্সটেনশন, যার সঙ্গে ইন্টিগ্রেট করতে হবে। কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের শেখার বিষয়। এখানে কাস্টমাইজেশন বলতে বোঝায় যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটার ব্যাক এন্ডে আমরা শিখবো যে কোথায় কি করতে হয়, কি করলে কি চেঞ্জ আসবে ফ্রন্ট এন্ডে। ওয়েবসাইটের দুইটা এন্ড, তাই না? একটা আমরা দেখি আর একটা কি যারা ওনার তারা দেখে। তো ওনার চেঞ্জ করবে, ফ্রন্ট এন্ডে চেঞ্জ চলে আসবে। আমরা ওনারদের জন্য তৈরি করব, তো তাকে তো একটা রেডিমেড বিষয় দিয়ে দিতে হবে, তাই না? ডিফল্ট একটা কিছু দিয়ে দিলে তো সে ওটা নিয়ে কিছু করতে পারবে না, রাইট? তাকে বানিয়ে দিতে হবে, দেন বলতে হবে, তাকে গাইড করতে হবে যে আপনি এভাবে কাজ করেন, আপনার সাইটটা আপডেট করেন। ওকে, সো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে বা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গিয়ে আমরা অনেক সময় সিএমএস গুলোর উপরে ডিপেন্ড করি, কারণ বিজনেসের শুরুতে সফটওয়্যারের পেছনে খুব কমই ইনভেস্ট করা হয়। কারণ এটাকে রিস্ক মনে করা হয় যে আমি যে বিজনেসটা শুরু করতে যাচ্ছি ওখানে যদি অনেক ইনভেস্ট করে ফেলি, পরবর্তীতে এখান থেকে সেই আউটকামটা আসবে কিনা সেটার একটা সন্দেহ থেকে যায়। তো শুরুতেই এত বেশি ইনভেস্ট না করে মিনিমাম একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে ওই পার্টিকুলার টাইপের বিজনেস অ্যাটেম্প করতে অনেকেই চায়, এটা ওয়েব বেসড বিজনেস বলা হয়। তো সেক্ষেত্রে এই সিএমএস গুলো সবচেয়ে বেশি ইউজ হয়। মানে অনেকেই চায় যে আমি একটা টাইপের সাইট দিয়ে বিজনেস শুরু করব, সেটা হয়তো তৈরি করতে আমার $5-7 হাজার খরচ হয়ে যাবে। এটা না করে যদি আমি কোনো সিএমএস দিয়ে করাই তাহলে এটা $400-500 মধ্যেই আমি পেয়ে যাব। তো সেক্ষেত্রে বাকি টাকাটা আমরা হয়তো বিজনেসের অন্য কাজে লাগাতে পারবো, তাই না? আর সাথে সাথে যদি আমার বিজনেস ক্লিক করে সেক্ষেত্রে এর পেছনে আমার পয়সা খরচ করতে কোনো বাধা থাকবে না, রাইট? সো 1-1.5 বছর 2 বছর তো এটা চালিয়ে নেওয়াই যাবে। বোঝা যাচ্ছে? বিজনেসের শুরুতে যখন কেউ একজন বিজনেস অ্যাটেম্প করছে ওয়েবে, তারা ম্যাক্সিমাম কেসেই সিএমএস দিয়েই সাইট গুলো বানিয়ে নেয়, কারণ এর খরচটা খুবই কম, রাইট? বাট এখানে একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা হচ্ছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একেবারে 100% ফুলফিল করাটা খুবই কঠিন। কিছু না কিছু লিমিটেশন থাকবেই। যখন আমাকে একটা শেপ দিয়ে দেবে তাকে ভেঙে তুলে ভিন্ন শেপে নিতে বলবে, রাইট? আমাকে কেউ একটা কিছু দিয়েছে এবং ভিন্ন কিছু করতে বলছে, যদিও বিষয়টা অনেক নরম সরল, রাইট? আমি যে কোনো শেপে নিতে পারি, বাট যা চাচ্ছে একেবারে তার কাছাকাছি বা হুবহু সেটা করাটা কিন্তু কঠিন। একেবারে কাঁচা মাটি যদি আমার কাছে থাকতো আমি কিন্তু পারতাম, রাইট? বোঝা যাচ্ছে? সে যা বলবে ঠিক তাই করে দিব। বাট কিছু একটা বানানো আছে, তাকে একেবারে আমার যে নিড সে অনুযায়ী বা সেই জায়গায় নিয়ে যাওয়াটা কিন্তু কঠিন। সেটা স্যাক্রিফাইস করে, কারণ কোথায় $5,000 আর কোথায় $500, তাই না? বোঝা যাচ্ছে? তো সিএমএস গুলো এই কারণেই জনপ্রিয়। পিএসপি তে বেশ কিছু সিএমএস আছে, ই কমার্সের জন্য আলাদা আলাদা করে সিএমএস আছে। লাইক ই কমার্সের জন্য সিএমএস গুলোর মধ্যে মেজেন্টো, পেস্টাশপ, ওপেন কার্ট, এক্স কার্ট, এক্স ক্লিক, ওকে, শপিং কার্ট, এগুলো আছে। জেন কার্ট ওয়েস্ট কমার্স পুরনো হয়ে গেছে, অনেক বহুদিনের পুরনো সিএমএ, যা একটা জুমলা ওয়ার্ডপ্রেসের সাথে সাথে ওই সময়ে এসেছিল আর কি। এখন সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। এখনকার দিনে যে সিএমএস গুলো ইউজ হচ্ছে ই কমার্সের জন্য, মধ্যে মেসেঞ্জার অন্যতম, পেস্টাশপ ইউজ হচ্ছে অনেক। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি চাইলে ওয়ার্ডপ্রেস জুমলা দিয়েও ই কমার্স বানাতে পারি। ওকে, তো সবচেয়ে বড় সিএমএস যেটা সেটা হচ্ছে জুমলা। সবচেয়ে বেশি এক্সটেনশন বলা হয় যে রিসোর্স, অনলাইন রিসোর্স, সেটাও কিন্তু জুমলারই
বেশি। বাট ওয়ার্ডপ্রেসটাও এখন পিছিয়ে নেই, কারণ ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন যেগুলো সিএমএস দিয়ে বলা হচ্ছে বানাতে, ওখানে এখন ওয়ার্ডপ্রেসের আধিক্য দেখা যাচ্ছে, তার কাজ বেশি বোঝা যাচ্ছে। ট্রেন্ড এখন কোন দিকে? ওয়ার্ডপ্রেসের দিকে, রাইট? ওয়ার্ডপ্রেস এবং জুমলার দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন ভার্সন ডিপেন্ডেন্ট আর একজন ভার্সন ইন্ডিপেন্ডেন্ট। এক একটা ভার্সন ওই ভার্সনের এক্সটেনশনই সাপোর্ট করবে কি? জুমলা। বাট ওয়ার্ডপ্রেস একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের অনেক বড় ডিফারেন্স সেখানে নেই, যেটা আগের এক্সটেনশন গুলো ওখানে আর কাজ করবে না। জুমলাতে সেই প্রবলেমটা অনেক বেশি পরিমাণে আছে, যে একটা ভার্সনের এক্সটেনশন আরেকটা ভার্সনে কাজ করবে না, রাইট? সো ভার্সন ডিপেন্ডেন্সির কারণে সে আস্তে আস্তে পিছিয়ে গেছে, এক থেকে দুই নেমে এসেছে। বাট ওয়ার্ডপ্রেস এই কারণেই ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে এখন দুই থেকে একে চলে আসছে ইউজের দিক থেকে। তো যত ওয়েবসাইট তৈরি হয় পিএসপি বেস, রাইট, এর মধ্যে 30-35% হয় সিএমএস দিয়ে। কোড প্রোগ্রামিং করে 60-65%, রাইট, বা 65 or 70% প্রজেক্ট হয়, বা 30-35টা প্রজেক্ট কিন্তু সিএমএস দিয়ে হচ্ছে। ওই যে স্টার্টিং বিজনেসের শুরুতে। ওকে, সো আমরা সিএমএস গুলো শিখবো এবং খুব দ্রুত কিভাবে একটা সাইট বানানো যায় সে বিষয়টা একটু দেখবো আর কি। তো যখন কোনো ওয়েবসাইট বানানো হয়, পিএইচপি বেসড ওয়েবসাইট, তার তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট বলতে বোঝাচ্ছি যে আমাদের এন্ডে যে অংশটা এসে এক্সিকিউট হয়, ওখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে এইচটিএমএল, সিএসএস আর জাভা। মাঝে মাঝে লেয়ারে কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি, এবং এটার জন্য দরকার ব্রাউজার, এর জন্য দরকার হচ্ছে ওয়েব সার্ভার, যেখানে রান করবে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। আর ওয়েবসাইটটা ডাইনামিক হওয়ার জন্য, সংজ্ঞা দিয়েছিলাম না ডাইনামিক, হ্যাঁ, ডাইনামিক হওয়ার জন্য আমার ইনফরমেশন গুলো যদি মনে রাখতে চাই, ডেফিনেটলি তার একটা স্টোরেজ সিস্টেম রাখতে হবে। স্টোরেজ সিস্টেমটাকে আমরা ডেটাবেস সার্ভার বলে থাকি। ডেটাবেস সার্ভার হিসেবে এখানে থাকবে কে? MySQL। তো এই দুজনের জন্য দুটো সার্ভার লাগবে, কারণ কি HTML CSS জাভাস্ক্রিপ্ট এর সার্ভার কে? ব্রাউজার। আর পিএইচপি সার্ভার, ওয়েব সার্ভার অ্যাপাচি। আর MySQL এর জন্য MySQL DB সার্ভার, DBS ডেটাবেস সার্ভার। সো এই দুইটা সার্ভার আমাদের মেশিনে দরকার। আর এই কারণেই আমরা জ্যাম্পের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ইনস্টল করেছি, যাতে আমাদের মেশিনে মিনিমাম একটা ওয়েব সার্ভার এবং একটা ডেটাবেস সার্ভার থাকে। তো এখানে এসেছে, ইনস্টল হয়ে গেছে। আমরা এটাকে যদি এন্টার দেই, শুড আই প্রসিড? ইয়েস। সবকিছু সে রিলোকেট করছে। বক্তব্য গুলো আসে আচ্ছা, আমরা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, এক্সপ্রেস করলে ক্লোজ হয়ে যাবে এবং আমাদের ওই কন্ট্রোল প্যানেলটা, যে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটা ডেস্কটপে এসেছে, আপনাদের এসেছে না? ডেস্কটপে একটা কন্ট্রোল প্যানেল অটো চলে আসে। এটার উপরে ডাবল ক্লিক করি, এখানে দেখেন এরকম দেখা যাচ্ছে যে অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট। এটা কোন ফোল্ডারে ইনস্টল হয়েছে এটা যদি দেখতে চাই, এক্সপ্লোরে যদি ক্লিক করি, দেখা যাচ্ছে ডি এর ভেতরে জ্যাম্প। আচ্ছা, তো আমাদের দরকার কি অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটো যেন রানিং থাকে। এজন্য ফার্স্টে আমি আমার মাইস্কুয়েল কে স্টার্ট বাটনটা একবার প্রেস করব, ডাবল ক্লিক করলে কিন্তু বিপদ হয়ে যাবে। আস্তে করে একটা ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, মাইস্কুয়েল কে রানিং হচ্ছে, রানিং হয়েছে।
ডাবল ক্লিক করা যাবে না। আবার স্টার্ট করবো অ্যাপাচিকে, স্টার্ট বাটন প্রেস করেছি, রান করেছে, রাইট? তো সবারই এই অবস্থা থাকতে হবে। কি সবার কি রান করেছে? একটু ধৈর্য ধরেন, হ্যাঁ, কিছুক্ষণ ওয়েট করেন, বুঝছে? রানিং, রানিং হয়েছে কি? স্টপ, চুপ করে। কার কার হয়েছে? আপনার হয় নাই? রানিং দেখাচ্ছে, হ্যাঁ, তাহলে তো হয়েছে। মাইস্কুয়েল, মাইস্কুয়েলটাও রান করেন, দুইটাই রান করেন, এই যে পাশে রানিং দেখাবে আর বাটন দুইটা চেঞ্জ হয়ে যাবে, হয়েছে না? যাদের রান করে নাই, মেশিনটা একটু রিস্টার্ট দেন। যার যার হয় নাই মেশিনটা একবার করে রিস্টার্ট দিয়ে দেন, রিস্টার্ট করলে চলে আসবে। এই পেন ড্রাইভটা কার?
ঠিক হয়েছে? হুম, ঠিক হয় নাই? একটু পাশে দেখেন তো, আপনার ঠিক হয়েছে? রান করেছে দুইটাই? আপনার আপনার দুইটাই রান করেছে? আপনার রিস্টার্ট দেওয়ার পরও রান হয় নাই, তাহলে কিন্তু আপনার ইয়ে রান করবে না। ওকে, অন্য কোনো মেশিনে বসেন। না না, কিছুই ক্রিয়েট করতে হবে না, আমরা আস্তে আস্তে শিখছি আর কি কি করতে হবে। ওয়ার্মে অনেক লিমিটেশন আছে, জ্যাম্পে যে লিমিটেশনটা নেই। স্কোর করছে না। ভিন্ন একটা মেশিনে বসানো প্রবলেম আছে। আপনারটা হয়েছে? নাইস। অ্যাপাচি রান করছে না, কিছুই রান করছে না। মেশিনটা রিস্টার্ট দিয়েছে?
একবার ক্লিক করতে হবে বিকজ আদারওয়াইজ যদি একবার বাংলা দিয়েছি তারপরে করতে হবে। ঠিক আছে ঠিক মতো থাকবে। আমাদের দেখেন যেটা রানিং দেখাচ্ছে সেটা হচ্ছে কি আমার অ্যাপাচি আর মাইস্কুয়েল, তাই না? তো এই অ্যাপাচি মাইস্কুয়েল সার্ভার দুটাই আমার রানিং লাগবে। কোডগুলো রাখতে হবে অ্যাপাচিতে, হ্যাঁ? আর যখন ইনস্টল করতে যাব তখন অন দ্য ফ্লাই ডাটাবেস সার্ভারের মধ্যে ডেটাবেস তৈরি হবে এবং ওর ভেতরে ডাটাও চলে যাবে। বেশ কিছু টেবিল তৈরি হবে, সে কনসেপ্ট কিন্তু আমাদের নেই, বাট ওটা জানাতে গেলে অনেক কিছু কিন্তু প্রাসঙ্গিক চলে আসবে যেটা আমাদের আলোচনার বিষয় হিসেবে থাকবে না, হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের 4টা ক্লাস দেখা যাচ্ছে যে সেটাতেই শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ? অনেক বড় ইস্যু ডেটাবেস বা সার্ভার। তো আমরা সার্ভার গুলো ইউজ করছি, সার্ভার দুইটা রানিংও আছে আমাদের কাছে। এখন জানতে হবে যে কোথায় আমাদের কোড রাখতে হবে, কোড বিষয়টা কি, তাই না? আমি একটা জিপ ফাইল দিয়েছি আপনাদের, Joomla 2.5.14 স্টেবল ফুল প্যাকেজ। এটাকে এখন এক্সট্রাক্ট করতে হবে, আনজিপ করতে হবে। আনজিপ করে প্রজেক্টের নাম দিয়ে আমরা হয়তো এটাকে রেখে দিব আমাদের সার্ভারের মধ্যে। কোথায় রাখবো সার্ভারে সেটা দেখবো, বাট তার আগে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে Joomla এটাকে আনজিপ করি। তো আমি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল বলছি, ওকে। আনজিপ হয়েছে, দেখেন Joomla 2.5.14 স্টেবল ফুল প্যাকেজ। যার উপরে ক্লিক করলে নাম্বার অফ ফোল্ডার ফাইল চলে আসবে। অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে নাম্বার অফ ফোল্ডার আছে, এখানে অ্যাকচুয়ালি টোটাল ফাইলের সংখ্যা কাউন্ট করাটা কঠিন, বাট অ্যারাউন্ড 4000 ফাইলস এখানে আছে Joomla-র মধ্যে। তো আমরা যেটা করব যে এই কোডটাও আমাদের জন্য কিন্তু না, কোডটা Joomla নিজের, সে তার মতো করে থাকবে। আমরা একটা গাইডলাইন ফলো করে তাকে দিয়ে সফটওয়্যার বানিয়ে নেব, ওয়েব বেসড সফটওয়্যার, রাইট? তো যেটা করছি যে যেটাকে এক্সট্রাক্ট করলাম আমি এটাকে রিনেম করে একটা প্রজেক্টের নাম দিব। আমি বলছি নিউজ পেপার, ঠিক আছে? নিউজ পেপার বলছি, নামটা চেঞ্জ করে দিয়েছে। এবং এই যে নিউজ পেপারটা যেটা প্রজেক্টের নাম আকারে আসলাম, একটা নিউজ পেপার টাইপের সাইট বানানোর দিকে কনসেন্ট্রেট করব। সো এটাকে আমরা এখন কপি করে আমরা আমাদের সার্ভারে নিয়ে যাব। সার্ভার রানিং, অ্যাপাচি সার্ভার এবং মাইস্কুয়েল সার্ভার রানিং। সো এক্সপ্লোর করলেই আমাদের এটা কোথায় আছে সেটা দেখা যাবে। আমরা আসছি কোথায়, মিক্সড ড্রাইভ ডি এর জ্যাম্প, আমি ডি তে ইনস্টল করেছিলাম, রাইট? সো দেখেন ডি এর মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডার হয়েছে। এই ফোল্ডারের মধ্যে একটা সাব ফোল্ডার আছে htdocs, জ্যাম্পের মধ্যে একটা সাব ফোল্ডার আছে htdocs। এই ফোল্ডারটার মধ্যে আমরা আমাদের ওই নিউজ পেপারের ফোল্ডারটা পেস্ট করে দিব। আর এই লোকেশনটাকে আমরা বলছি অ্যাপাচি রুট, হ্যাঁ, অ্যাপাচি রুট, ওকে। ওই নিউজ পেপারকে পেস্ট করেছি কোথায়, বোঝা গেছে? গুড। তো এবার আমরা ব্রাউজারে যাব, যেহেতু ওয়েব বেসড অ্যাপ্লিকেশন হবে এবং অ্যাপাচি ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের সার্ভার। সো আমরা ব্রাউজারে লিখব লোকাল হোস্ট,
লোকাল হোস্ট লিখে এন্টার দিলে ফার্স্ট টাইম এরকম একটা উইন্ডো আসবে। এসেছে আপনাদের? আসছে? যদি ভিন্ন আসে সাউন্ড দেবেন, আর যদি এরকমই আসে তাহলে সাউন্ড দেওয়ার দরকার নেই। শুধু লোকাল হোস্ট লিখলেই হবে। আসছে? কি আসে? কংগ্রেচুলেশন। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাই আসবে। সবার আসছে না? ওকে, নাইস। উনি ইংলিশে ক্লিক করেছেন, এরকম এসেছে। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন। এটা কার ডকুমেন্টেশন? এটা অ্যাকচুয়ালি জ্যাম্প এর উপরে একটা ডকুমেন্টেশন, যে ডকুমেন্টেশনটা আপনারা পড়তে পারেন। এই জ্যাম্প কি, এর ভিতরে কি কি আছে, পিএইচপি এর কোন ভার্সন আছে, রাইট? পিএইচপি এর কোন ভার্সন আছে, আমার মাইস্কুয়েল এর কোন ভার্সন আছে, কি কি ফ্যাসিলিটি এখানে দেওয়া হবে সেই বিষয়গুলো। বাট আমরা যে কাজটা করব, আমরা যেন লোকাল হোস্ট লিখলে একটা লিস্ট চলে আসে। লোকাল হোস্ট লিখে এন্টার দিলে যেন লিস্ট চলে আসে যে আমার সার্ভারের মধ্যে কি কি প্রজেক্ট আছে, তাহলে যেন এটা আমাদের জন্য বেশি ফ্রুটফুল হবে। তো এটা করার জন্য ইন্ডেক্স লিখে এন্টার দিলে যেন একটা লিস্ট চলে আসে কি কি আছে, তার জন্য যেটা করতে হবে, htdocs এ গিয়ে দুইটা ফাইল আছে ইন্ডেক্স নামে, এই দুটোকে আমরা রিনেম করে দিব। জাস্ট নামটা চেঞ্জ করে রাখবো। ইন্ডেক্স পিএইচপি তে ডিফল্ট ফাইল, যে এই নামে ফাইল পেলে সে কি করে দেবে? অটোমেটিক রান করে দেবে। পিএইচপি তো নলেজ বেস আছে, এটা একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ, রাইট? ও সার্ভার, সে যখনই কোনো ইনস্ট্রাকশন দেয়া হবে কোনো একটা ফোল্ডারকে, ফোল্ডারের মধ্যে যদি ইন্ডেক্স নামে কোনো কিছু থাকে তাহলে সেটা অটো রান করবে। আমরা কি প্রাথমিকভাবে যখন ডোমেইনের নাম লিখে একটা পেজ পেয়ে যাই না, নাকি ডোমেইনের নাম লেখার পর কিছু আসে, ক্লিক করলে ওয়েবসাইট আসে, কোনটা? ডোমেইনের নাম লিখলেই কি অটোমেটিক সাইটটা চলে আসে? তার মানে অটোমেটিক একটা পেজ এক্সিকিউট হয়, একটা ফাইল এক্সিকিউট হয়, যার মাধ্যমে প্রথম পেজটা আসে। তারপর তো ভিন্ন ভিন্ন লিংকে ক্লিক করলে ভিন্ন ভিন্ন পেজে যায়, তাই কি না? হ্যাঁ, সো অটো রান করার জন্য পিএইচপি ডিফল্ট ফাইলটা হচ্ছে ইন্ডেক্স। সো এই দুটো ফাইলকে আমরা একটু রিনেম করে নিব। ইন্ডেক্স পিএইচপি ফাইলটাকে আমি রিনেম করে ইন্ডেক্স পিএইচপি করে নিচ্ছি, index1.php। এটাকে আমি করে নিচ্ছি index1.html। তার মানে এটা তো আর ইন্ডেক্স থাকলো না, থাকলো? ইন্ডেক্স কিন্তু আর থাকলো না। এবার লোকাল হোস্ট লিখে এন্টার দেই, আসছে লিস্ট, একটা লিস্ট কিন্তু চলে আসে। এবার আমাদের প্রজেক্টের নামটা কি? নিউজ পেপার। সবাইকে এনশিওর করতে হবে যে এটা আসছে। কেন? ফাইলের নাম দুটো চেঞ্জ করে দেন। htdocs এ গিয়ে, htdocs টা তো খুঁজে পাচ্ছেন না, তাই না? কোথায় আছে? পেয়েছেন? যদি কখনো খুঁজে না পান, এটা যদি থাকে, আমার কন্ট্রোল প্যানেলটা যদি থাকে, এক্সপ্লোরে ক্লিক করুন। এক্সপ্লোরে ক্লিক করার পর এই যে htdocs এ ক্লিক করবেন।
আমি যা করেছি ইন্ডেক্স নামে যে দুটো ফাইল ছিল তার নাম চেঞ্জ করে দিয়েছি, যে কোনো নাম দিলেই হবে, অথবা আমি জাস্ট ওয়ান বসিয়ে দিয়েছি, তাই না? শুধু যেটা করতে হবে যে ইন্ডেক্স যেন না থাকে, আর যাই ইন্ডেক্স থাকলেই সেটাকে রান করে দেবে অটোমেটিক। নাইস। তো আমরা এই চারটা লিস্ট দেখতে পাচ্ছি এখানে, এটা আসছে কিনা সবার? হ্যাঁ, কারণ আমি একবার করে দেখাবো, পরের বার আপনাদের বলবো আপনারা নিজেরা একবার করেন। সার্ভার ইনস্টল আর করতে হবে না। তাহলে আমি যতবার বলবো যে জুমলা ইনস্টল করেন, ওই একই কাজ, জিপটাকে আনজিপ করে নামটা চেঞ্জ করে htdocs এ রেখে আমি যে প্রসেসটা এখন রান করাবো এই প্রসেসে গিয়ে একটা সাইট ইনস্টল করে ফেলতে হবে। ঠিক আছে? তো এর জন্য ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নিউজপেপার, এটাতে ক্লিক করি। এই ডায়ালগটা আসছে না? আসে নাই? বলেন, আপনি পিছিয়ে পড়লেন কি করে? তো সবাই এই অবস্থায় আসি। এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সিলেকশন ফর ইনস্টলেশন পিরিয়ড, আমি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব ইনস্টলেশন পিরিয়ডে আমাকে ওই ল্যাঙ্গুয়েজেই সাপোর্ট দেবে, যে ইনস্ট্রাকশন গুলো আসবে। এই এখানে বাঙালি আছে বাংলাদেশে, আমি জাস্ট নেক্সট বাটন প্রেস করলে পরের ইনস্ট্রাকশন গুলো বাংলাতে আসবে, বাট সাইটটা কিন্তু বাংলাতে হবে না। হ্যাঁ, সাইট ইংরেজিতে হবে বাট ইনস্ট্রাকশন গুলো সব বাংলাতে আসবে। একটু দেখায়, এই ইনস্ট্রাকশন গুলো সব বাংলাতে আসছে।
So, আমি ইংলিশে ইনস্ট্রাকশন গুলো লিখবো, কারণ বাংলাগুলো খুব অ্যাকচুয়াল বাংলাতে আসে না, কেমন যেন আসে, তাই না? তো ইংলিশে নিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। এই ভার্সনটার জন্য পিএসপি 2.5 এর জন্য পিএসপি জুমলা 2.5 এর জন্য পিএসপি ভার্সন যেন 5.2.4 হয়, এটা আমাকে এনশিওর করতে হবে, যেটা আমার মেশিনে আছে। আমরা যে জ্যামটা ইনস্টল করেছি ওখানে পিএসপি ভার্সন কোনটা আছে? 5.3.4, আর আমার দরকার কি 5.2.4, তার মানে আমরা উপরেই আছি। বাকি বিষয়গুলো ইয়েস থাকার অর্থ হচ্ছে এখানে যদি জুমলা ইনস্টল করি পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এর নেক্সটে যাচ্ছি, লাইসেন্স, এটা অ্যাকচুয়ালি পড়লেও হবে না পড়লেও হবে। দেন আবার নেক্সট বাটনে যাচ্ছি। এখানে বেশ কিছু কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন ইনস্টল করব ইনস্টলেশন পিরিয়ডে ডেটাবেজের সঙ্গেও কানেকশন হবে। যেহেতু একটা ডাইনামিক সাইট আমার হাতে চলে আসবে, সেই ডেটাবেজ সার্ভারের মধ্যে বেশ কিছু টেবিল অফ ডাটা ইনসার্ট করবে এই অ্যাপ্লিকেশনটা নিজেই, আমাদের তেমন কিছুই করতে হবে না। এর জন্য প্রথমে যেটা করতে হবে, ইউজার নেমের জায়গায় অ্যাডমিনটাকে রিমুভ করে দিয়ে লিখবো কি রুট, পাসওয়ার্ডের জায়গায় লিখবো ব্ল্যাঙ্ক, ইউজার নেমের জায়গায় লিখবো কি রুট, পাসওয়ার্ডের জায়গায় লিখবো ব্ল্যাঙ্ক, আর ডেটাবেজের জায়গায় লিখতে হবে যে আমাদের ডেটাবেজটা কি হবে। সার্ভারের মধ্যে ডেটাবেজ থাকবে, আমরা কোনো একটা ক্লাসে যখন আরেকটু ম্যাচুরিটি আসবে দেখবো যে কিভাবে ডেটাবেজ আমরা নিয়ে যাব, রাইট? ডেটাবেজটা কিভাবে আমরা ট্রান্সফার করতে পারি একটা মেশিন থেকে আরেকটা মেশিনে, কোড কিভাবে ট্রান্সফার করতে পারি একটা মেশিন থেকে আরেকটা মেশিনে। তো ডেটাবেজের নামটা সার্ভারের মধ্যে, মনে করেন আমরা এটা একটা সার্ভারের ভেতরে আমাদের একটা প্রজেক্ট আছে যার নাম নিউজ পেপার, ঠিক তেমনই একটা সার্ভারের নাম কি MySQL, তার ভেতরে আমি যখন এখানে নাম লিখবো অটোমেটিক আমার জ্যাম্পের মধ্যে MySQL আছে, MySQL এর মধ্যে ডাটাতে একটা ডেটাবেস ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমরা যখনই এখানে কোন একটা ডেটাবেসের নাম লিখে নেক্সট বাটনে যাব, ওকে, এবং তার ভেতরে অনেক ডাটা সে ইনসার্ট করে দেবে। আমি ডেটাবেস বানাচ্ছি, ডেটাবেসের নাম বলছি যে db আন্ডারস্কোর নিউজপেপার, ঠিক আছে? আমাদের ডেটাবেসটার নাম আমি বলছি db আন্ডারস্কোর নিউজপেপার। আচ্ছা, এবার টেবিল প্রিফিক্স, আমরা জুমলা দিয়ে প্রজেক্ট করছি, আমরা nb লিখি, নিউজ পেপার। টেবিলের নামের সামনে কি হবে, আমরা টেবিল পরবর্তীতে দেখবো, বাট তার নামের সঙ্গে স্ট্যান্ডার্ড অথবা tbl লিখতে পারি, tbl। ডেটাবেজের জন্য আমরা লিখেছি কি ডিবি, ডেটাবেস আন্ডারস্কোর, টেবিলের জন্য tbl। যে কোনো কিছুই লেখা যায়, র্যান্ডম যেটা আছে সেটাও আপনি রাখতে পারেন, tbl লেখাটা স্ট্যান্ডার্ড। নাও নেক্সট বাটনে যাচ্ছে, এখানে কিছুটা লোডিং টাইম থাকবে কারণ সে ডেটাবেস ক্রিয়েট করছে এবং ওর ভেতরে ডাটাও রাখছে। এটা হয়ে গেছে আর কি। আমাকে বলছে যে এফটিপি কনফিগারেশন, এটা হচ্ছে লোকাল মেশিনের সঙ্গে লাইভ সার্ভারের কানেকশন, লোকাল মেশিনের সঙ্গে লাইভ সার্ভারের কানেকশন। আর লাইভ সার্ভারের কানেকশনের জন্য আমাদের হোস্টিং সার্ভারের প্রয়োজন পড়ে। সো এই পোরশনটা আমাদের দরকার নেই, এটাকে আমরা স্কিপ করতে পারি, নেক্সট বলে দিচ্ছি। হোস্টিং সার্ভার থাকে তাহলে ওখানে আপনার ওই এফটিপি ইউজার আইডি পাসওয়ার্ড ওখানে দিয়ে দিলে কানেক্টেড হয়ে যাবে লাইভের সঙ্গে। আচ্ছা, এবার সাইট নেম বলছি, আমাদের সাইটের নামটা কি লিখবো, আমি বলছি নিউজ পেপার, বাংলাদেশি নিউজ পেপার, বাংলাদেশ নিউজ, বাংলাদেশ। হ্যালো, একটা কিছু দিতেই হবে, একটা আন্ডারস্কোর দেন।
এরপর আমরা যেটা করব, সাইট নেম আমি বলেছি, অ্যাডভান্স সেটিং এ গিয়ে মেটা কিওয়ার্ড, এটা অ্যাকচুয়ালি এসইও রিলেটেড ইস্যু, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আমরা মেটা কিওয়ার্ড নিয়ে কথা বলছি না। আমাদের ইমেল, ইউজার ইমেল, অ্যাডমিন পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিব আর ইনস্টল করব স্যাম্পল ডাটা। সো আমি কি করছি স্টেপ বাই স্টেপ সেটা দেখেন। আমি অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, admin at like abc.com। আমাদের সাইটটার নাম হচ্ছে, আমি যে সাইটটা করব তার নাম হচ্ছে abc। সো এটা হবে আমাদের ইমেল অ্যাড্রেস admin@abc.com। ইউজার মানে ইউজার নেম আমি অ্যাডমিন রাখছি, পাসওয়ার্ডও আমি অ্যাডমিনই রাখছি যাতে বোঝা যায়। আমার যে প্যানেলটা হবে অ্যাডমিন প্যানেল, সেখানে ঢোকার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড আমি অ্যাডমিন রাখছি, সেখানে ঢোকার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাডমিন রাখছি। কনফিগারেশন অ্যাডমিন পাসওয়ার্ড সেম, উপরে যা দিয়েছি নিচেও কি তাই। আমি অ্যাডমিন লিখেছি, আপনারাও অ্যাডমিন লিখবেন যাতে ভুলে না যান। এবার স্যাম্পল ডাটা ইনস্টল, ডিফল্ট ইংলিশ, গ্রেট ব্রিটেন স্যাম্পল ডাটা। সো আমি ইনস্টল স্যাম্পল ডাটা বাটনটা প্রেস করেছি একবার এবং এটা দেখিয়েছে স্যাম্পল ডাটা ইনস্টলড সাকসেসফুলি, তাই না? স্যাম্পল ডাটা ইনস্টলড সাকসেসফুলি। না, আমরা নেক্সট বাটন প্রেস করছি। আমরা লাস্টে যে আছি, বলছে দেখেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার কারণে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে রেড জোনে। প্লিজ remember to completely remove the installation folder. You will not be able to proceed beyond this point until the installation directory has been removed. This is security feature of Joomla. তো যে ফোল্ডারটাই যে খেয়াল করেন না আমাদের নিউজ পেপারের পাশে ইনস্টলেশন দেখাচ্ছে, তার মানে ওই ফোল্ডারটাই আমাকে এতক্ষণ ধরে ইনস্টল করার জন্য সাপোর্ট দিয়েছে, সেটাকে আমরা এখন রিমুভ করে দিব। এবং রিমুভ করার জন্য ফোল্ডারে গিয়ে রিমুভ করার প্রয়োজন নেই, আমি রিমুভ ইনস্টলেশন ফোল্ডার এই বাটনটাতে প্রেস করলেই রিমুভ হয়ে যাবে। ইনস্টলেশন ফোল্ডার সাকসেসফুলি রিমুভ। এবার আমাকে বলা হচ্ছে যে ইউজার নেমটা আপনি যেটা দিয়েছিলেন অ্যাডমিন, আমরা জানি আমার পাসওয়ার্ডটা কি অ্যাডমিন, রাইট? সো দুইটা বাটন উপরের দিকে আছে, সাইট আর অ্যাডমিনিস্ট্রেটর। আমি যদি সাইটে ক্লিক করি আমরা আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাব।
এটা আমাদের জুমলার উপরে একটা আর্টিকেল বেস ওয়েবসাইট যেটা তৈরি হয়ে গেছে। ওকে, এবং আপনার মেশিনে আপনার ওয়েব সার্ভারের মধ্যে লোকালে এই ওয়েবসাইটটা রান করছে এখন। ওকে, আরেকটা নতুন ট্যাব খুলি। নতুন ট্যাবে আমরা তার অ্যাডমিন প্যানেলটা দেখব। নিউজ পেপারের পর যদি আমরা লিখি অ্যাডমিনিস্ট্রেটর, লিখে এন্টার দেই, এটা হচ্ছে তার অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলের লগ ইন উইন্ডো। সো এটাকে আমি বলছি আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলের উইন্ডো। আমি লগ ইন করার জন্য ইউজার নেম কি দিয়েছিলাম? অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। সো ইউজার আইডি অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়েছিলাম, দেন লগ ইন করছি। লগ ইন হচ্ছে না? সো এটাকে আমরা বলছি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ড্যাশবোর্ড, যার বেশ কিছু কন্ট্রোল এখানে আছে। এখানে চেঞ্জ করব আর এখানকার ইফেক্ট আমরা দেখতে পাবো। আবারও বলছি, এখানে চেঞ্জ করব আর এখানে গিয়ে তার ইফেক্ট আমরা দেখতে পারবো। এতটুকু হয়েছে? আর একবার নিজেরা পারেন নাই? আরো একবার, হ্যাঁ আরো একবার সবাই। আমি দিয়েছি, এখন আপনারা, আমি আপনাদেরও বলেছিলাম যে আপনারা নতুন করে করেন, আরেকটা করেন। নিউজ পেপার করেছেন, এমন একটা পোর্টাল করেন, জাস্ট নাম দিয়ে একটা পোর্টাল। আমি যখন একটা কাজ একটা জায়গায় দেখাবো, অন্য ওই কাজটা আপনারা ওই সাইটে আবার করবেন, ঠিক আছে? প্র্যাকটিসের জন্য আমরা আরো একবার জুমলা এখানে করছি। আবার ওই ড্রাইভে ওই সার্ভারের মধ্যে আমি বলতে পেরেছি আরো একটা, যে আমি আমার জ্যাম্পের মধ্যে নাম্বার অফ সাইট রাখতে পারি। আমার জ্যাম্পের htdocs ফোল্ডারে নাম্বার অফ প্রজেক্ট ইনস্টল করতে পারি। আমি 1000 জুমলা সাইটে ইনস্টল করে দিতে পারি। প্রত্যেকটাই কি হবে? সেপারেট। প্রত্যেকটাই সেপারেট হবে ওই ড্রাইভে, ওই htdocs। কারণ আমার সার্ভারটা কোথায় আছে? আমি যেখানে ইনস্টল করেছি ওখানেই আরেকটা ফোল্ডার নেন, লোকাল হোস্ট লিখে ওইটার উপরে ক্লিক করেন। আমি বুঝতে পেরেছি? করে ফেলেন ফার্স্ট, ঝটপট করতে হবে, মিসম্যাচ করবেন না। আবারও বলছি, আমাদের আর নতুন করে জ্যাম্প ইনস্টলেশনের কোনো দরকার নেই। হ্যাঁ, রুট দেখিয়ে দিলে হবে না স্যার? হুম, আমার অ্যাডমিনে লগ ইন করে ঢুকে গেল কেন বলুন তো? আমি জাস্ট কেটে দিয়েছিলাম, লগ আউট করি নাই, অটো কিন্তু লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন যে বিষয়টা দেখবো যে এই যে এইটাকে আমরা বলছিলাম ফ্রন্ট এন্ড, আর এই অংশটাকে বলছি আমরা অ্যাডমিন প্যানেল।
অ্যাডমিন প্যানেলে চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের সাইটের ফ্রন্ট এন্ডকে ভিন্ন ভিন্ন শেপে বা ভিন্ন ভিন্ন ডিজাইনে বা ভিন্ন কন্টেন্টের দিকে নিয়ে যেতে পারি। বুঝতে পেরেছি? ভিন্ন ভিন্ন কন্টেন্টের দিকে আমি নিয়ে যেতে পারি। তো এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে এই ডিজাইনটা আমরা কিন্তু এই অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারি। কিভাবে? এখানে টেমপ্লেট ম্যানেজার নামে একটা জায়গা আছে, খেয়াল করেন কোথায়, নিচে এই জায়গাটাতে। এটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ড বা কুইক অ্যাক্সেস। সো এটা আমি টেমপ্লেট ম্যানেজারে গিয়ে চেঞ্জ করতে পারি এখান থেকে, অথবা এক্সটেনশন থেকে টেমপ্লেট ম্যানেজার। তো এই লোকেশনে যে যে মেনুগুলো দেখছেন এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেনু লিঙ্ক, যা এই মেনুগুলোর মধ্যেও এক্সিস্ট করে। মনে করেন আমার টোটাল মেনু আছে কয়টা, 40টা, বাট এর মধ্যে 14টা মেনু বা 16টা মেনু কি ইম্পর্টেন্ট মেনু। সো তাদেরকে শর্টকাট আকারে এখানে রাখা হয়েছে। সো আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার অফ থাকতে পারে, যেগুলো আমরা খুব বেশি ইউজ করি সেগুলো কোথায় রাখি, ডেস্কটপে। এটা বলতে পারেন যে আমার অ্যাডমিন প্যানেলের ডেস্কটপ, কুইক অ্যাক্সেস। সো আমি টেমপ্লেট ম্যানেজারে যাচ্ছি, এখানে গিয়ে সাইট 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 সাইট, এখানে কয়টা টেমপ্লেট আছে, 4টা টেমপ্লেট আছে কন্টেন্ট সাইটের জন্য, বাই ডিফল্ট রাখাই আছে। আমরা কিন্তু থার্ড পার্টি এক্সটেনশন কথা বলছিলাম না, থার্ড পার্টি টেমপ্লেট এখানে ইনস্টল করতে পারি এবং সেটাকেও আমরা আমাদের ফ্রন্ট এন্ডে অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, তো আপাতত যেটা আছে তার নাম বলছি বিস20। এই যে যার পাশে স্টার লেখা আছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার টেমপ্লেটটা। এটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, আমি বলছি যে লাইক বিস5, এই যে স্টার মার্কসটা আছে না, এখানে ক্লিক করি, স্টারটা সরে কোথায় চলে গেছে, বিস5 এ। এবার আমাদের সাইটটা রিলোড দেই, ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না, বাট কন্টেন্ট সেম। আমার সাইট কন্টেন্ট কিন্তু সেমই আছে। কোথা থেকে গেলাম, আমি আরো একবার যাচ্ছি, এটা হচ্ছে আমি এখানে ক্লিক করেছি না আমার ড্যাশবোর্ডে, আমি এসেছিলাম কোথায়, টেমপ্লেট ম্যানেজারে। আমার ছিল কি বিস20 বাই ডিফল্ট ছিল, এটাকে স্টার দেওয়া ছিল, ডিফল্ট অবস্থা এটাকে স্টার দেওয়া ছিল, তার মানে আমার সাইট দেখতে এরকম ছিল, ঠিক এরকম ছিল। এখন আমি এটাকে যদি স্টার মার্কসটাকে বিস5-এ নিয়ে যাই, বিস5-এ নিয়ে যাই, সেক্ষেত্রে দেখবেন যেন এটা আমাদের সাইট ডিজাইনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা পারছি কি সবাই চেঞ্জ করতে? আমরা সবাই কিন্তু চেঞ্জ করতে পারছি। আচ্ছা, গুড। এখন এটা দিয়ে তৈরি হবে একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট, তাই না? এটা দিয়ে তৈরি হবে একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট। তো ওই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই বা কাজ করতে যাই, একার পক্ষে কিন্তু সেটা ম্যানেজ করাটা খুব কঠিন, তাই না? কোনো একটা ওয়েবসাইট একা ম্যানেজ করাটা কি অনেক কঠিন বিষয় না? তো এই কঠিন বিষয়টা সহজ করার জন্য আমরা কি দপ্তর বন্টন করি, তাই না? কাজ বন্টন করে দেই, হ্যাঁ, কাজ বন্টন করে দেই, হায়ারার্কি থাকে, একজন আরেকজনকে ম্যানেজ করে। তাই সবাই কি একটা লেভেলে থাকে না, একজন ওনার সে কিন্তু এমন কিছু কাজের অ্যাক্সেস পাবে যা অন্য কেউ করতে পারবে না। তার নিচের লেভেলের যিনি হয়তো অনেক কিছুই করতে পারবেন, বাট মেইন ডিসিশনটা সে নিতে পারবে না। তার নিচে যে আছে উপরের জনের গাইডলাইন অনুযায়ী চলবে, রাইট? সো জুমলাতে বাই ডিফল্ট আরো অ্যাক্সেস লেভেল তৈরি করা যায়। বাই ডিফল্ট 3 ধরনের অ্যাক্সেস লেভেল আছে। একজনকে বলা হচ্ছে সুপার অ্যাডমিন, যার পাওয়ার সবচেয়ে বেশি। এরপরে আছে অ্যাডমিনিস্ট্রেটর, যার পাওয়ার হচ্ছে দ্বিতীয় লেভেলের। আর পরে আছে কি ম্যানেজার, সে কি তৃতীয় লেভেলের ইউজার। তো আমরা তিনজনের যে 3 ধরনের পাওয়ার সেটা কিন্তু খুব সহজে বুঝবো, এবং বুঝবো কিভাবে এই কুইক অ্যাক্সেস বা মেনুগুলো সবার কাছে আর একমত থাকবে না, রাইট? কেউ একজন সবকিছু দেখবে, কেউ একজন তার চেয়ে কম দেখবে, কেউ একজন তার চেয়ে কম দেখবে, রাইট? তো আমি
একজন ইউজার, এটা তো সুপার ইউজার তাই না? আমি যখন লগ ইন অবস্থায় আছি, যিনি ইনস্টল করেছেন তাকে বলা হচ্ছে সুপার ইউজার। আর এখন আমি যেটা তৈরি করব তাকে দিব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হিসেবে। সো নতুন ইউজার আমরা কোথা থেকে তৈরি করতে পারি? ইউজার ম্যানেজার, এই যে আছে না ইউজার ম্যানেজার, এটাতে একটু ক্লিক করি। ইউজার ম্যানেজারে ক্লিক করেছি। নতুন একজন মানে একজন ইউজারই আছেন এখানে সুপার ইউজার হিসেবে। আমি নতুন করে একজন ইউজার তৈরি করতে চাচ্ছি, যে নিউ একটা বাটন আছে। আমি আবারও আসি অ্যাডমিনিস্ট্রেটর ড্যাশবোর্ড থেকে, আমরা ক্লিক করব ইউজার ম্যানেজারে। এরপরে ক্লিক করতে হবে নিউ ইউজার। সো নিউ ইউজারটার মধ্যে কিছু ইনফরমেশন দিয়ে আমাদের সেভ করতে হবে, সেভ এন্ড ক্লোজ, যে কোনো একটাই করা যায়। তো নেম বলছি অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর। আর লগইন নেম বলছি অ্যাডমিনিস্ট্রেটর। পাসওয়ার্ড আমি বলছি 1 2 3 4 5 6, 6টা 1। কনফার্ম পাসওয়ার্ড বলছি 1 2 3 4 5 6, 6টা 1। ইমেল অ্যাড্রেস administrator@abc.com। জাস্ট আমি কিছু বেসিক ইনফরমেশন এখানে দিয়েছি, যে নেম বলছি অ্যাডমিনিস্ট্রেটর, লগইন নেম বলছি অ্যাডমিনিস্ট্রেটর, পাসওয়ার্ড বলছি 6টা 1, আর কনফার্ম পাসওয়ার্ড বলছি 6টা 1। ইমেল অ্যাড্রেস বলছি administrator@abc.com। সেভ এন্ড ক্লোজ। তো নতুন একজন ইউজার করলাম অ্যাডমিনিস্ট্রেটরে। User successfully saved, could not install mail function। আমার লোকালে ইমেল সার্ভারটা নেই, সো ইমেল সেন্ড করতে না পারার কারণে আমাকে এই এরর মেসেজটা দিচ্ছে। ঠিক আছে, ইমেল সার্ভারটা ইনস্টল নেই, ইনস্টল করতে না পারার কারণে, ইমেলটা সেন্ড করতে না পারার কারণে এই রেড জোনের ইমেল এররটা আমাকে দিচ্ছে। আমি যে কাজটা করব, যে আমি লগ আউট করব, আমি আছি কি হিসেবে? সুপার ইউজার হিসেবে। আমি লগ আউট করে যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করি, তাহলে কি অ্যাক্সেস পাবো সেটা এখন দেখা যাক। নতুন ইউজার করলাম, এটার অ্যাসাইন কি দিলেন, কোন গ্রুপে? ও, তাকে সেটা একটু দেখিয়ে দিতে হবে, ভুল হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যখন আমি তাকে তৈরি করেছি, তাকে গ্রুপটা বলে দিতে হবে, যে নিচ থেকে তাকে বাই ডিফল্ট রেজিস্টার থাকে, এটা না দিয়ে আমাকে বলতে হবে কি অ্যাডমিনিস্ট্রেটর। রাইট, সবাই একটু এডিট করে নেন। এডিটে গিয়ে এডিট করবেন কিভাবে? আমি আবারও যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর। আমি যদি ইউজার ম্যানেজারে যাই তাহলে দেখতে পাবো না। এবার এর উপরে ক্লিক করবেন, নামের উপরে যদি ক্লিক করি এডিট মোডে চলে যাবে। দেন টিক মার্কসটা দেব কোথায়? রেজিস্টারটা তুলে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটরটা চেক করে দিব। ঠিক আছে, এবার আমি উপরে গিয়ে বলছি সেভ এন্ড ক্লোজ। সেভ হয়ে গেছে। লগ আউট করি না, আগে তার আগে দেখে নেই যে কতগুলো কুইক অ্যাক্সেস আছে। কয়টা আছে? 14টা না? আমি একটু খেয়াল করে দেখি বিষয়গুলো কি কি। কারণ আমি যখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করবো, তখন দেখবেন যেন অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু ফিচার আছে, যে লাইক গ্লোবাল কনফিগারেশন, অল এক্সটেনশন আপ টু ডেট, জুমলা আপ টু ডেট, এই মেনু লিঙ্ক গুলোর অ্যাক্সেস সে পাচ্ছে না। রাইট, জুমলাকে আপডেট করা, এক্সটেনশন গুলোকে আপডেট করা, গ্লোবাল সেটিংস, সাইটের ইম্পর্টেন্ট সেটিংস গুলো দেওয়া,
ক্ষমতা অ্যাডমিনিস্ট্রেটরের নেই, যার পাওয়ার শুধু একজনেরই, কে? সুপার ইউজার। আমি লগ আউট করছি, লগ আউট করে লগ ইন করবো এখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। পাসওয়ার্ড দিয়েছিলাম, লগ ইন। খেয়াল করেছেন এখানে 10টা আছে, কি কি নেই? গ্লোবাল কনফিগারেশন নেই, এক্সটেনশন ম্যানেজার নেই। এক্সটেনশন ম্যানেজার বলে আরেকটা বিষয় ছিল, এক্সটেনশন ম্যানেজার, সেটাও কিন্তু নেই। জুমলা আপ টু ডেট নেই, অল এক্সটেনশন আপ টু ডেট নেই। টোটাল 4টা জিনিস এখানে কিন্তু আর দেখা যাচ্ছে না। তার মানে নতুন করে যদি এক্সটেনশন ইনস্টল সে করতে চায় করতে পারবে না। টেমপ্লেট চেঞ্জ করতে পারবে যেগুলো ইনস্টল করা আছে, তাই না? নতুন করে অন্য কোনো কিছুই সে কিন্তু চাইলেই দিতে পারবে না। আচ্ছা, এবার আমি যদি এখান থেকে আরো এক লেভেলের ইউজার তৈরি করি, সে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর কি কি করতে পারছে? সে আর্টিকেল অ্যাড করতে পারে, ম্যানেজ করতে পারে, ক্যাটাগরি ম্যানেজ করতে পারে, মিডিয়া ম্যানেজ করতে পারে, মেনু ম্যানেজ করতে পারে, নতুন ইউজার তৈরি করতে পারে, মডিউল ম্যানেজার তার কন্ট্রোলে আছে, ল্যাঙ্গুয়েজ ম্যানেজার আছে, টেমপ্লেট ম্যানেজার আছে এবং এডিট প্রোফাইল আছে। নতুন একজন ইউজার তৈরি করছি, নিউ থেকে গিয়ে নিউ ইউজার তৈরি করছি। নতুন ইউজারের নাম আমি বলছি ম্যানেজার, পাসওয়ার্ড বলছি, আচ্ছা ইউজার নেম, নেম বলছি ম্যানেজার, ইউজার নেম বলছি ম্যানেজার, পাসওয়ার্ড এরও 6টা একই দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড। manager@abc.com লিখছি। রোল কি হবে? রেজিস্টারটা তুলে দিয়ে বলবো এখন কি ম্যানেজার, রেজিস্টারটা তুলে আমি ম্যানেজারে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার আমি সেভ এন্ড ক্লোজ করছি। আসলো না? 3 ধরনের ইউজার এখানে আসলো। বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, যে আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একজন ম্যানেজারকে তৈরি করেছি, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি একজন ম্যানেজারকে তৈরি করেছি। আমি কিন্তু মিড লেভেল ইউজার, সো আমি সুপার ইউজারকে এডিটও করতে পারবো না। খেয়াল করেছেন? কারণ এই পাওয়ারটা তার থাকারও কথা না। ওকে, আচ্ছা, সে যাকে তৈরি করেছে ম্যানেজারকে, সে চাইলে তাকে এডিট, ডিলিট, রিমুভ যে কোনো কিছু এবং তার নিজের ইনফরমেশন গুলো সে আপডেট করতে পারে। আচ্ছা, সো এবার যদি আমি অ্যাডমিনিস্ট্রেটরে যাই, সে যদি কোনো একটা রোল সেট করতে চায়, আমি আছি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগড ইন, আমি যদি তাকে বলি যে সুপার ইউজার, সুপার ইউজারে সে চেক বক্সই পাচ্ছে না। খেয়াল করেছেন? তো তার মানে কি সে সুপার ইউজার তৈরিও করতে পারবে না, কারণ কি সে নিচের লেভেলের ইউজার। আচ্ছা, নাও আমি সেভ এন্ড ক্লোজ করে যাচ্ছি। আগে কোন রোল দিয়েছিলাম? অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর রোলে আছে। আমি লগ আউট করে এবার ম্যানেজার হিসেবে লগ ইন করছি। লগ ইন, এর অ্যাক্সেস আরো কমে গেছে।
সে অ্যাড আর্টিকেল ম্যানেজার, ক্যাটাগরি ম্যানেজার, মিডিয়া ম্যানেজার, প্রোফাইল, বাকি আর কোনো কিছুই সে করতে পারছে না। উপরে টপ মেনুতে আরো বেশ কিছু সাব মেনু ছিল, সেগুলোকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কোনো ইউজার তৈরি করতে না, এর কোনো ইউজার তৈরিও করতে পারবে না। কিন্তু স্যার যদি সুপার ইউজার ম্যানেজার তৈরি করতো তাহলে কি না, করতে হবে? সেও ওই একই অবস্থায় থাকতো। ম্যানেজারের রোলই, ম্যানেজারের লিমিটেশনই এইটুকু। হ্যাঁ, ম্যানেজার এই কাজটুকুই করতে পারবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না। তোমরা বুঝতে পেরেছি? আচ্ছা, আমার সাথে সাথে কি ইউজার তৈরি করা হয়েছে সবাই? মনে হয় না। হ্যাঁ, করে ফেলেন, আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। আমরা কি ইন্টারনেট ব্রাউজ করছি সবাই? করছেন না? কোনো কিছু ডাউনলোড দিয়েছেন? আমার তো পেজই লোড হয় না। এমনি আমার কাছে আসলটা নিয়ে না চলে আসছে, একটু দেখি। দেখেন এখানে কিছু থিম আমাকে দেখাচ্ছে, জুমলারি থিম, এগুলো ফ্রি ডাউনলোড করতে পারা যায়। দুইটা পোর্শন আছে, এরকম একটা থিম, পোকা থিম, ভেরি সিম্পল।
এটা 1.6, 1.7, 2.5 এর জন্য সাপোর্ট করে। আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে যে কোনো এক্সটেনশন অনলাইন থেকে ডাউনলোড করে আমরা জুমলাতে কিন্তু ইনস্টল করে নিতে পারি এবং এটা বাই ডিফল্ট হিসেবে দেখাতে পারি। এইটাকে নিচ্ছে এই থিমটা আমি ডাউনলোড করছি, যদি না কোনো কিছু আমাদের কাছ থেকে চায়। ডাউনলোড হচ্ছে টেমপ্লেট কোকা পাবলিক মনে হয় না, ভার্সন 1.0.1 সেভ করে নিচ্ছে। এটা ডেস্কটপে রাখে আপাতত। ইনস্টল হওয়ার জন্য সময় দিতে হবে তাকে, ডাউনলোড হওয়ার জন্য 585 কিলোবাইট সময় নেবে কিছুটা। 1 ঘন্টা সময় দিয়েছে। একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হবে শেষে, আপনারা সবাই একটু লিখবেন। ওকে, ফিডব্যাক ফর্মে ইন্টারনেটের কথা একটু লিখবেন স্পেশালি। অলরেডি আমি একদিন যে রেকর্ড করছি।
পুশ করলে কি হবে? তো ক্লোজ, পুশ কোথায়? পজ নাই। কোনটা দিয়েছিল? এটা নিচেরটা। যে 2.5 এর জন্য না, নিচেরটা যেটা দিয়েছি 2.5 এর জন্য আছে। কোনটা যেন দিয়েছি 2.5? হুম, মিনিট লাগবে তো আরেকদিন। আমার মেশিনে এই অবস্থা নাকি টোটাল অবস্থা? সবাই সব বন্ধ করে দেন তো, একটাই চলবে। সব ব্রাউজার অফ। এটা একই অবস্থায়।
Few seconds remaining. Few seconds at transcription. আপনারটা দেন দিচ্ছি মজা আছে খুব মজা আছে ইউসের একটা আছে তো ভালো না বুঝতেছি আর একটা আছে মানে পাইছে দুই তিনটা জিনিস ভালো চার পাঁচটা পাইছে একটা
এটা হচ্ছে না, যেগুলো কি অবস্থা, ইন্টারনেটে এত বাজে অবস্থা হলে কিভাবে? আছে, দিয়েছেন, ডাউনলোড হয়েছে? এমন ভাবে ইনস্টল করছে ফার্স্ট যে পিসি আগে কানেক্ট পাবে ওটার ব্যান্ডউইথ বেশি হয়। ডাউনলোড হলে দিয়ে দেন আমার। এটা হবে না আর কি, এটা ডাউনলোড হয়েছে। একটু কেউ ফ্রেন্ড ড্রাইভ দেন ওখানে। যখন থিম ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল করার জন্য এক্সটেনশন ম্যানেজারে যেতে হবে। দেখেন আউট হয়ে গেছে না, আমার লগ আউট করে দিয়েছে। কারণ কি 15 মিনিটের বেশি সময় আমি আইডল বসেছিলাম, মিন্স এই প্যানেলটাতে আমি কোনো অ্যাক্সেসই করি নাই, কোনো লিংকে ক্লিকও করি নাই, এই কারণে আমাকে অটোমেটিক বের করে দিয়েছে। আবার লগ ইন করছি, আমি এক্সটেনশন থেকে এক্সটেনশন ম্যানেজারে এসেছি। এক্সটেনশন ম্যানেজার থেকে আমরা ব্রাউজ করব আপলোড প্যাকেজ, এখান থেকে করা যায়। আবার ইনস্টলেশন ডিরেক্টরি আপনি ডেস্কটপ থেকেও ইনস্টল করতে পারেন। আমি ব্রাউজ করছি, হ্যাঁ ব্রাউজ করে আমার ওই ফোল্ডারটা দেখে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কাশিম, হ্যাঁ কাশিম বলেন। আছি, ভালো আছি। কিসের জন্য? টেস্টিং সিভি, আমার কাছে একটা সিভি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেস জানা আছে। আচ্ছা, তো আমি এটাকে আপলোড করে যেটা বলছি, আপলোড এন্ড ইনস্টল, ভার্সন কম্পিটেবল হলে ইনস্টল টেমপ্লেট ওয়াজ সাকসেসফুল। ওকে, টেমপ্লেট ইনস্টল সাকসেসফুল হবে। এরপর আমরা টেমপ্লেট ম্যানেজারে যাচ্ছি। টেমপ্লেট ম্যানেজারে দেখেন পোকা ফিলিক না চলে আসছে, এটা সাইটের জন্য আমি ডিফল্ট করে দিচ্ছি। এবং আমাদের যে ওয়েবসাইটটা, এই ভিজিট ওয়েবসাইট চলে আসছে না। তো আমি এক্সটার্নাল রিসোর্স খুব সহজেই ডাউনলোড করতে পারি। এটা বলাটা আবার অতটা ইজি না যতটা বলা হচ্ছে। বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, যে ক্ষেত্রে অনেক এক্সপেরিয়েন্স হতে হয়, কোথা থেকে পাওয়া যায়, কিভাবে সার্চ কিওয়ার্ড লিখতে হয়, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। বাট টেমপ্লেট গুলো আমরা কিন্তু অনেক টেমপ্লেট ফ্রি পাবো, যেটা আমরা খুব সহজেই ডাউনলোড করে ইনস্টল করতে পারবো এবং এটাকে আবার ডিফল্ট করে দিতে পারবো, তাই না? তো আমরা সবাই একবার টেস্ট করে নেই এবং একটা করে ওই টেমপ্লেটটা নিয়ে নেই আমি যেটা ডাউনলোড করতে চেয়েছিলাম। আবার এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন না, এই যে মেনুগুলো, এই মেনুগুলোকে আমরা যে কোনো পজিশন দিতে পারি যদি এখানে পজিশন করার মতো স্কোপ থাকে। যে লাইক আমার রাইট সাইড বার আছে বা ফুটারের যে পজিশন গুলো আছে, এই জায়গাগুলোতেও আমরা এই যে আমার অ্যাবাউট জুমলা অথবা দিস সাইট, এগুলোকে বলা হয় জুমলার জন্য মডিউল গুলো কিন্তু আমরা ভিন্ন ভিন্ন লোকেশনে প্লেস করতে পারি। এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে টেমপ্লেট, কন্টেন্ট টেমপ্লেটটা তো আমাদের বিভিন্ন কন্টেন্ট দিয়ে সাজাতে হবে, সাজানো যাবে ব্যাকএন্ড থেকে। পেছন থেকে আমি কোথায় কি রাখবো সেটা আমি নির্দিষ্ট করে দিতে পারি, বাট আমার আগে জানতে হবে যে যেখানে আমি
কাজ করব তার কয়টা পজিশন আছে এবং কোথায় কি রাখা যাবে। ওকে, তো এর পজিশন, টেমপ্লেট পজিশন জানার জন্য প্রথমে যে কাজ করতে হয়, টেমপ্লেট ম্যানেজারে এসে অপশনে যেতে হয়। টেমপ্লেট ম্যানেজার থেকে অপশন, অপশনে গিয়ে প্রিভিউ মডিউল পজিশন এনাবল করে দিতে হয়। বাই ডিফল্ট কি থাকে, ডিসেবল। এটা এনাবল করে সেভ এন্ড ক্লোজ করছি। সেভ এন্ড ক্লোজ হয়েছে। এবার আমরা যদি মডিউলের পজিশন দেখতে চাই, আমরা আমাদের সাইটে এসে যে কাজটা করব সেটা হচ্ছে ঠিক এরকম, যে wordsign tp template position equal 1, that means true, then enter। একটু খেয়াল করেন কি কি পজিশন আছে। পজিশন 1 যেটা অ্যাকচুয়ালি আমাদের যে ইমেজ ডিসপ্লে করছে, রাইট? এই যে পজিশন যেখানে অ্যাবাউট জুমলা আছে এটাকে পজিশন 7 বলা হচ্ছে। যেমন আমার পুরো লেফট সাইডটাকে বলা হচ্ছে কি পজিশন 7। লেফট সাইডের উপরে আছে পজিশন 4, পজিশন 5, এটা হচ্ছে কি আমার পজিশন 11। নিচের দিকে আছে কত, পজিশন 14। আবার এই সাইডে আমরা দেখতে পাচ্ছি সার্চ বক্স আছে, পজিশন 6, 8 এবং 3 এক্সিস্ট করছে। আর পজিশন 17 ও আছে রাইট টপ কর্নারে। তার মানে আমরা আমাদের সাইটে বিভিন্ন পজিশন আছে যেখানে আমরা ভিন্ন ভিন্ন অ্যাকশন এক্সিকিউট করতে পারি। এখানে আছে 6, 8 এন্ড 3। তার মানে আমরা যদি চাই যে এখানে যে লেফট সাইড মেনু বার গুলো দেখা যাচ্ছে, লেফট সাইডের লগইন কে যদি আমি রাইট সাইডে নিতে চাই, তাহলে আমি পজিশন 6 এ অথবা 8 এ অথবা 3 তে দিয়ে দিলেই তাকে পেয়ে যাব। এখানে কমান্ড লিখতে হচ্ছে wordsign tp template position equal 1, then enter। এটার আগে যেন কি করতে হলো, এটা আমি দেখলাম হচ্ছে এই যে টেমপ্লেট ম্যানেজারে যাচ্ছি, টেমপ্লেট ম্যানেজারে গিয়ে অপশনে গিয়ে আমার এটা ডিসেবল ছিল, এনাবল করে নিয়েছি। টেমপ্লেটটা সবাই ইনস্টল করেন, নিয়ে নেন, হ্যাঁ নিয়ে ইনস্টল করে ফেল। এখানে না, এখানে আমাদের নিউজপেপারের পরে স্ল্যাশ wordsign tp equal 1। মডিউলগুলোর পজিশন কোথায়, এটা দিলে স্লাইড শো পজিশন 1 দেওয়া আছে, মানে টপ মেনু ইমেজের পজিশন কত, এটা পজিশন পজিশনে যে এটা পজিশন হচ্ছে পজিশনে লগ ইন করবে। লগ ইন ফর্মে সাপোজ মনে করেন নাই আপনি বানাইছেন, এটা এখান থেকে মনে করেন এখানে এটা করতে পজিশন 3 তে মনে করেন 3 তে দিয়ে দিব
এরকম আপনি সবকিছুই আপনার জাস্ট পজিশনটা বলে দিবেন, যখন ইমেজটা আপনি যে কোনো একটা ইমেজ অ্যাড করলেন অবশ্যই শিখবেন, এই জন্যই তো আমরা করি। নিজে তৈরি করার জন্য অনেক শিখলাম, টেমপ্লেট বানাইতে পারলে তো আপনার একটা টেমপ্লেট সহজ বানাইতে হবে, যেগুলো আমরা এটা জাস্ট এটা থিম করে যদি অ্যাপ্রুভ করে এটা তো তুমি সারা বছর একদম সামুরাই করার দাম নেই। সারা বছর মানুষ আপনি যে কোনো একটা পার্ট থেকে ভালো করে শিখতে পারেন, শুধু জুমরা যদি ভালো ঠিক করেন এত সহজ হবে না। হাজার হাজার কোটি ওইটাই করেন না। Question is equal to 1. আপনি ডাউনলোড করে মনে দেখতে পারেন এখানে, তারপর এখান থেকে এক্সটেনশন করে দেবেন, এখান থেকে ব্রাউজ করে দিবেন, মডিউলও ডাউনলোড করা যায়। ওই যে ডাউনলোড এন্ড ইনস্টল লিংক দিয়ে কিন্তু সেটা তো ঝামেলা, পরে আবার কি পজিশন দেখা গেছে?
ওকে নাইস। তাহলে একটা ছোট্ট কাজ আমরা শিখি, যে কন্টেন্ট তো আমরা দিতে পারবোই, একটু পরের বিষয় হলো একটু আগে থেকেই দেখিয়ে দিচ্ছি ইন্টারেস্ট গ্রো করার জন্য। যে মনে করেন যে আমি যদি আমার এই লগইন এর বক্সটাকে এই রাইট সাইডে আনতে চাই, সেটাও কিন্তু আমরা আনতে পারি। বাই ডিফল্ট যে আমার লগইন এর বক্সটা আছে লেফট বটমের দিকে, আমি এটা রাইট সাইডে টপে ওটাকে এনে দিতে যাচ্ছি, সেটা যদি করতে চাই, এগুলোকে বলা হচ্ছে কি মডিউল, রাইট? এগুলোকে বলা হচ্ছে মডিউল, কারণ আমরা মডিউল পজিশন দেখছিলাম। একটু খেয়াল করেন যে অপশনসে গেলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মডিউল পজিশন। মডিউল পজিশন মানে পজিশন গুলো শুধু মডিউলের জন্য। এখানে কয়েক ধরনের এক্সটেনশন আছে। ফার্স্ট হচ্ছে কম্পোনেন্ট, এরপরে আছে কি মডিউল, এরপরে আছে কি টেমপ্লেট, তারপর আছে প্লাগইন, এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। তার মানে জুমলাতে 5 ধরনের এক্সটেনশন বাইরে থেকে নিয়ে এসে এর ভেতরে ইন্টিগ্রেট করা যায়। আমরা একটা অলরেডি দেখেছি টেমপ্লেট, তাই না? নাম্বার অফ মডিউল এখানে আছে, এটাকে আমরা এলোমেলো করতে পারি। আবার নতুন নতুন মডিউল আমরা ডাউনলোড করে এনে এর ভেতরে ইন্টিগ্রেটও করতে পারি। তো এক্সিস্টিং একটা মডিউল লগইন মডিউল, এটাকে আমি লেফট বটম থেকে রাইট টপ কর্নারে নিতে চাচ্ছি। আমি যেটা পজিশন প্রিভিউ থেকে দেখলাম যে এই জায়গাটার পজিশন কয়েকটা আছে, তার মধ্যে আছে TP=1 এ যদি আমরা দেখি, এখানে আছে পজিশন 6, 8 আর 3। সো আমি যদি 6 এ আমরা একটা মডিউল প্লেস করি, যেটাকে আমরা বলছি লগইন, এক্সটেনশন থেকে মডিউল পাবো কোথায়? মডিউল ম্যানেজারে। যেরকম টেমপ্লেট ম্যানেজারে গেলে টেমপ্লেট পাওয়া যায়, মডিউল ম্যানেজারে গেলে মডিউলকে পাওয়া যায়। এক্সটেনশন থেকে মডিউল ম্যানেজারে এসেছে, আমি ফিল্টার করব লগইন। ওটা কি মডিউলটার নাম কি ছিল? লগইন না? লগইন লিখে সার্চ দিয়েছি, এই যে লগইন মডিউল, লগইন ফর্ম। কি লেখা দেখাচ্ছে? লগইন ফর্ম। সো লগইন ফর্মটা আমি পেয়েছি। এই লগইন ফর্মটার উপরে যদি ক্লিক করি অথবা এটা চেক করে এডিট করি, যে কোনো কিছুই, যে আমি লগইন ফর্মে যাচ্ছি, পজিশন আছে কত? 7 এ, তাকে আমি দিয়ে দিব কোথায়? 6 এ। তো পজিশন আছে 7 এ, আমি পজিশন সিলেক্ট করে দিচ্ছি। একটু খেয়াল করেন কোথায় ক্লিক করেছি, সিলেক্ট পজিশন। হ্যাঁ, সিলেক্ট পজিশনে গিয়ে আমার টেমপ্লেটটার নাম কি? পোকা না? পোকাতে গিয়েছি, হ্যাঁ পজিশন 6 এ দিয়ে দেন। পজিশন কত পোকাতে? পজিশন কই 6? অল, আমি পজিশন 6 এ দিয়ে দিব। নিচে যেতে হবে, পজিশন 6। স্যার অনলি ওই থিম। হ্যাঁ, পজিশন 6 এর এই থিমের জন্য প্রতিটা থিমের পজিশন কিন্তু আলাদা। সো আমাদের একটু সিনসিয়ার থাকতে হবে। সব থিমের পজিশন চলে আসে না, সব থিমের পজিশন আসে না, স্পেসিফিক থিম যেটা সিলেক্টেড থাকে তার পজিশন চলে আসে। সো আমি পজিশনটাকে কোথায় দিয়ে দিলাম? 6 এ। এবার লোড দেই, আমার এই লগইন ফর্মটা এখানে দেখা যাচ্ছে, পাচ্ছি না? 6 এ যেটা ছিল মানে পুরোটা কভার করেছিল, এটা ছোট হয়ে এসেছে।
তাহলে তো আমরা পজিশনও দিতে শিখলাম না। পজিশন, আমি মডিউলগুলোকে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে নিয়ে যেতে পারছি। আমরা অ্যাবাউট জুমলাকে যদি এর নিচে নিয়ে আসতে চাই, এই যে অ্যাবাউট জুমলা যেটা দেখা যাচ্ছে, এটাকে আমি এর নিচে নিয়ে আসতে যাচ্ছি। আমাকে আজকে একটা পেন ড্রাইভ দেবেন, অনলি ওয়ান। অ্যাবাউট জুমলাকে লগইন ফর্মের নিচে আপনারা করতে থাকেন, আমি ভিডিওটা দিতে থাকি। অ্যাবাউট জুমলাকে লগইন ফর্মের নিচে নিয়ে আসে।